ক্ষমতা, তোষামত আর একটুখানি লোভ, এই তিনটে জিনিস একসাথে হলে কি হতে পারে? আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই মারাত্মক মিশ্রণ একটা শান্তিপূর্ণ রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। চলুন সিংহরাজা আর তার ৩ সভাসদের সেই গল্পটা একটু ভেঙে দেখি। চলুন গল্পের একেবারে শুরুতে চলে যাই। বহুদিন আগের কথা। এক ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল এক সিংহ। কিন্তু ভাববেন না, এটা কোনো সাধারণ জঙ্গল ছিল। এটা ছিল বলা যায় একটা সুসংগঠিত সমাজ, যেখানে প্রত্যেকটা প্রাণীর নিজের ভূমিকা ছিল, আর সবার ওপরে ছিল রাজার শাসন। তো গল্পের এই প্রথম ভাগে আমরা সিংহের রাজসভাটাকে একটু কাছ থেকে দেখব, মানে কিভাবে তার শাসনে জঙ্গলে একটা স্থিতিশীল আর বাইরে থেকে দেখলে প্রায় নিখুঁত একটা রাজত্ব তৈরি হয়েছিল। এক কথায় সম্প্রীতির একটা দারুণ উদাহরণ। দেখুন, রাজা হিসেবে সিংহটা যে শুধু বিশাল বা শক্তিশালী ছিল তা কিন্তু নয়। ওর মধ্যে একটা দুর্লভ গুণ ছিল, আর সেটা হলো সংযম। জঙ্গলের অন্য পশুরা কিন্তু ওকে মন থেকেই রাজা মানত। কারণটা সহজ, ও ছিল দয়ালু। শুধু যখন খিদে পেত তখনই শিকার করত। আর এই ছোট্ট একটা নীতির কারণেই কিন্তু পুরো জঙ্গলে একটা অদ্ভুত শান্তি ছিল। কেউ অকারণে রাজার ভয়ে তটস্থ থাকত না। কিন্তু কথায় আছে না, কোনো কিছুই নিখুঁত হয় না। তো এবার আসা যাক গল্পের সেই চরিত্রগুলোর দিকে, যারা আসলে পুরো ঘটনাটা ঘুরিয়ে দেয়। রাজার ৩ জন সভাসদ। রাজা হয়তো ভেবেছিলেন উপদেশটা থাকলে শাসন করাটা আরও সহজ হবে, কিন্তু তিনি হয়তো এটা ভাবেননি যে ক্ষমতার খুব কাছাকাছি থাকার একটা অদৃশ্য দাম দিতে হয়। আর সেই দামটাই কিন্তু এই গল্পের ট্র্যাজেডির আসল ভিত্তি। রাজা কিন্তু তার দলটা গোছানোর সময় বেশ বুদ্ধির পরিচয় দিয়েছিলেন, মানতেই হবে। শিয়ালকে বেছে নিলেন তার চালাকির জন্য প্রধান উপদেষ্টা হিসেবে। চিতাবাঘ, যার শক্তি আর গতি দুটোই আছে, তাকে বানালেন দেহরক্ষী। আর কাক, যে অনেক দূর দেখতে পায়, তাকে দেওয়া হলো দূতের কাজ। মানে প্রত্যেকের গুণ দেখেই দায়িত্ব দেওয়া হয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হবে, আরে এ তো একটা পারফেক্ট টিম, রাজ্যের শক্তি আরও বাড়বে, তাই না? এই পুরো ব্যবস্থার পেছনে ছিল একটা চুক্তি, যদিও সেটা হয়তো মুখে বলা হয়নি। সভাসদরা রাজার প্রতি পুরোপুরি অনুগত থাকবে, আর তার বদলে রাজা তাদের খাবার আর নিরাপত্তার গ্যারান্টি দেবেন। কিন্তু এই ব্যবস্থার মধ্যেই একটা বিপদ লুকিয়েছিল। কি সেটা? সভাসদদের বেঁচে থাকা, তাদের সম্মান, সবকিছুই পুরোপুরি রাজার মর্জির উপর নির্ভরশীল হয়ে পড়ল। ফলে কোনটা সত্যি আর কোনটা ভুল সেটা বলার চেয়ে রাজাটি খুশি রাখাটাই তাদের প্রধান কাজ হয়ে দাঁড়াল। আর এর ফল কি হলো? তাদের টিকে থাকার জন্য একটাই অলিখিত নিয়ম তৈরি হলো, রাজার কোনো কথার উপর কথা বলা যাবে না, কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তারা রাজাকে খুশি রাখার একটা সুযোগও ছাড়ত না। আর ঠিক এইভাবেই অজান্তেই তোষামোদ আর অন্ধ সমর্থনের একটা সংস্কৃতি তৈরি হলো, যা কিনা সামনে একটা ভয়ঙ্কর ভুলের মঞ্চ তৈরি করছিল। আর ঠিক এখানেই গল্পটা একটা বড় মোড় নেয়। এবার আমরা দেখব কিভাবে ছোট্ট একটা প্রস্তাব, এক নতুন ধরনের খাবারের লোভ, একটা সাজানো গোছানো রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটা অনেকটা একটা বিপজ্জনক ভাবনার বীজের মতো, যা একবার মাথায় ঢুকে গেলে উপড়ে ফেলা যে কি কঠিন। একদিন হলো কি, কাক উড়তে উড়তে রাজার কাছে এসে খুব সাধারণভাবে একটা প্রশ্ন করল। হে পরাক্রমশালী প্রভু, আপনি কি কখনো উটের মাংস খেয়ে দেখেছেন? আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এটা মোটেই সাধারণ ছিল না। এটা ছিল রাজার মনে একটা নতুন অজানা ইচ্ছার জন্ম দেওয়ার প্রথম ধাপ। জঙ্গলের রাজা, যে নিজের জগতে স্বয়ংসম্পন্ন, তাকে হঠাৎ করে জঙ্গলের বাইরের এক নতুন স্বাদের লোভ দেখানো হলো। কাক কিন্তু শুধু উটের মাংসের কথা বলেই থামেনি। সে লোভটাকে আরও ইররেজিস্টেবল, মানে অপ্রতিরোধ্য করে তুলল। সে এমনভাবে বর্ণনাটা দিল, ওটা একা ছিল আর দেখতে খুব বড়সড় আর মোটাসোটা লাগছিল। ভাবুন তো বর্ণনাটা, দুটো শব্দ, কিন্তু কি দারুণভাবে লোভটাকে উস্কে দেয়া হলো। একা মানে কি? মানে কোনো লড়াই করতে হবে না, শিকারটা খুব সহজ হবে। আর মোটাসোটা মানে পুরস্কারটা হবে বিশাল। রাজার আগ্রহকে একেবারে চরমে নিয়ে যাওয়ার জন্য এই দুটো কথাই যথেষ্ট ছিল। তো রাজার মাথায় তো পোকাটা ঢুকেই গেছে। এবার আমরা দেখব কিভাবে একটা ভুল সিদ্ধান্ত পাকা হয়।
যখন কোনো লিডার শুধু হ্যাঁ শুনতে অভ্যস্ত হয়ে যান তখন তার চারপাশের উপদেষ্টার একটা ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষে পরিণত হয়, মানে তারা আর নতুন কোনো পরামর্শ দেয় না, শুধু লিডারের ইচ্ছারই প্রতিধ্বনি করে। এখানেও কিন্তু হুবহু তাই ঘটল। পুরো প্রক্রিয়াটা একবার খেয়াল করুন। ১ নম্বর, সিংহ যে মরুভূমি চেনে না সে সবার পরামর্শ চাইল। ২ নম্বর, শিয়াল সে কি বলল যে সে মরুভূমি চেনে না? না, নিজের অজ্ঞতা ঢাকার জন্য আর বড় শিকারের লোভে সে সাথে সাথেই রাজাকে সমর্থন দিল। ৩ নম্বর, চিতাবাঘ সে তো আর বেশি কিছু ভাবলই না, শিয়ালের কথা শুনেই সাই দিয়ে দিল। ব্যাস। আর ৪ নম্বর, যখন সবাই একমত তখন সেই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হলো, উট শিকার করতে তারা মরুভূমিতে যাবে। আর তারপরে ঘটল সেই ঘটনা। তারা তাদের চেনা জানা নিরাপদ জগৎটাকে পেছনে ফেলে পা বাড়ালো এক অজানা বিপদের দিকে। গল্পের ঠিক এই মুহূর্তটাতেই একটা ভুল চিন্তা বাস্তবে পরিণত হচ্ছে, আর যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খোলা নেই। এই স্লাইডটা দেখুন, তাদের সিদ্ধান্তের ভয়াবহতাটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে তাদের জঙ্গল, যেখানে ছায়া আছে, পরিচিত আশ্রয় আছে, জল আছে, আর অন্যদিকে মরুভূমি, যেখানে শুধু গনগনে সূর্য, গরম বালি আর জলের কোনো চিহ্ন পর্যন্ত নেই। একবার ভাবুন তো, সামান্য একটা লোভের জন্য তারা কিসের বদলে কি বেছে নিল। কিন্তু উটের মাংসের চিন্তাটা তাদের এমনভাবে পেয়ে বসেছিল যে তারা চারপাশের এই ভয়ঙ্কর বিপদটা দেখতেই পাচ্ছিল না। তারা শুধু হেঁটেই চলল আরও গভীরে, আরও বিপদের দিকে, শুধুমাত্র একটা লোভের জন্য। তাদের ওই একটা মাত্র লক্ষ্য তাদের বাস্তব জ্ঞানকে পুরোপুরি ভুলিয়ে দিয়েছিল। গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু আমাদের জন্য একটা চিরন্তন প্রশ্ন রেখে যাচ্ছে। যখন কোনো নেতার লোভ তার বিচারবুদ্ধিকে ছাপিয়ে যায় আর তার উপদেষ্টারা সত্যিটা বলার বদলে তোষামোদেকে বেছে নেয়, তখন তার পরিণতি কি হতে পারে? এই উপকথাটা কিন্তু শুধু জঙ্গলের পশুদের গল্প নয়, তাই না? এটা আমাদের নিজেদের নেতৃত্ব, আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আর ভুল পরামর্শের বিপদ নিয়েও ভাবতে বাধ্য করে।